নেটওয়ার্ক মার্কেটিংয়ে আপনি যদি সফল হতে চান তাহলে আপনাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি জানতে হবে সেটি হচ্ছে কাউন্সেলিং। কারণ কাউন্সেলিং সম্পর্কে আপনি না জানলে আপনার টিম সক্রিয় হবে না এবং টিম ডুপ্লিকেশন হবে না এবং আপনার ফিনান্সিয়াল ফ্রিডম নিশ্চিত হবে না। তাই কাউন্সেলিং হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিংয়ে সফল হওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সাবজেক্ট। আজ আমি আমার অ্যাসোসিয়েটদের উদ্দেশ্যে কাউন্সেলিং সম্পর্কে কিছু তথ্য দেব। আমি আশা করব প্রত্যেকে এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন, তাহলেই কাউন্সেলিং সম্পর্কে আপনি জানতে পারবেন এবং আপনি আপনার টিমকে ডেভেলপ করতে পারবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা জানাচ্ছি। প্রথম আসেন, কাউন্সেলিং আসলে কি? কাউন্সেলিং সম্পর্কে আমাদের জানতে হবে যে কাউন্সেলিং জিনিসটা কী। দেখুন, কাউন্সেলিং কোনো নির্দেশ বা আদেশ নয়। কাউন্সেলিং হলো উপদেশ বা পরামর্শ। কাউন্সেলিং শব্দের অর্থ হচ্ছে পরামর্শ দেওয়া। এখন কোনো আদেশ বা নির্দেশ তো আর পরামর্শ হতে পারে না। তাই কাউন্সেলিং হচ্ছে একটা পরামর্শ দেয়া বা একটা উপদেশ দেয়া। তো সেটা কিভাবে হতে পারে? সাধারণ পরামর্শ এবং কাউন্সেলিংয়ের মধ্যে পার্থক্য কী? সাধারণ পরামর্শ এবং কাউন্সেলিংয়ের মধ্যে একটা পার্থক্য আছে। একটি সেন্টেন্স বা বাক্যে একটি পরামর্শ দেওয়া যায়, কিন্তু একটি সেন্টেন্স বা বাক্যকে যখন 100 বাক্যে ব্যাখ্যা দেওয়া হয় তখন তাহাই কাউন্সেলিং। তার মানে কাউন্সেলিং মানে এমন নয় যে আপনি পরামর্শ, কাউন্সেলিং শব্দের অর্থ পরামর্শ। তার মানে আপনি একজন ব্যক্তিকে একটা পরামর্শ দিলেন একটা বাক্যে, আর সেটা কাউন্সেলিং হয়ে গেল না। কাউন্সেলিং আর সাধারণ পরামর্শের মধ্যে পার্থক্য হচ্ছে, কাউন্সেলিং একাধিক বাক্য দ্বারা একটি বিষয়কে ব্যাখ্যা করা হয়, আর পরামর্শ সাধারণত একটি বা দুটি সেন্টেন্স দিয়ে একটা বিষয়কে বলা হয়। তো কাউন্সেলিংয়ের উদ্দেশ্য কি? আপনি যদি পরামর্শ দিতে চান একজন ডিস্ট্রিবিউটরকে, তাহলে আপনাকে জানতে হবে কাউন্সেলিংয়ের মূলত উদ্দেশ্য কী। আপনি যদি কাউন্সেলিংয়ের উদ্দেশ্য না জানেন তাহলে তো আপনি তাকে সঠিক পরামর্শ দিতে পারবেন না, একাধিক বাক্যে বিষয়টিকে ব্যাখ্যা করতে পারবেন না। তাহলে আপনাকে আগে জানতে হবে কাউন্সেলিংয়ের উদ্দেশ্য কী। কাউন্সেলিংয়ের উদ্দেশ্য সম্পর্কে জানতে হবে। তার মানে কাউন্সেলিংয়ের মূলত উদ্দেশ্য হচ্ছে যাকে আপনি কাউন্সেলিং করছেন তার মাইন্ড সেট আপ করা, বিজনেসটাকে প্রফেশনালি সে যাতে নেয় এবং সে সক্রিয়ভাবে ধারাবাহিকভাবে কাজটি করে যায় এবং সুনির্দিষ্ট লক্ষ্য অনুযায়ী সে তার লক্ষ্যে পৌঁছাতে পারে। এই হচ্ছে কাউন্সেলিংয়ের মূলত উদ্দেশ্য। তো সব কথার মূল কথা হলো কাউন্সেলিংয়ের উদ্দেশ্য হলো তার মাইন্ড সেট আপ করা, সে তার সিদ্ধান্ত নিতে পারা। এখন আসেন, আপনি একজন ব্যক্তিকে কাউন্সেলিং করার জন্য তার কাছে গেছেন এবং তার সাথে বসছেন, কিন্তু কিভাবে স্টার্ট করবেন? কাউন্সেলিং শুরু করবেন কিভাবে? প্রথমেই কি আপনি যে সাবজেক্ট নিয়ে তার সাথে কথা বলতে চাচ্ছেন সেটা নিয়ে স্টার্ট করে দিবেন কথা বলা? না, কাউন্সেলিং স্টার্ট করার কিছু নিয়ম আছে। সেই নিয়মগুলো আপনাকে আগে জানতে হবে। প্রথম দর্শনে তার বডি ল্যাঙ্গুয়েজ দেখে বুঝে নিতে হবে সে পজিটিভ নাকি নেগেটিভ। আপনার সাথে সাক্ষাতে সে খুশি কিনা তা বুঝে নিতে হবে। কারণ আপনি যাকে কাউন্সেলিং করবেন সে নেগেটিভ কিনা বা পজিটিভ কিনা, বা আপনার সাক্ষাতে সে সন্তুষ্ট নাকি অসন্তুষ্ট, এই বিষয়গুলো যদি আপনি না বুঝতে পারেন তাহলে আপনি তাকে কাউন্সেলিং করতে পারবেন না। তাই আপনাকে আগে বুঝতে হবে গেস্টের মানসিকতা বা প্রসপেক্টের মানসিকতা। প্রথমে তার কাছে কিছু প্রশ্ন করে কথা শুরু করার পরিবেশ ইজি করে নেওয়া। আপনি কাউন্সেলিং করতে গিয়েই তার সাথে কথা শুরু করবেন না। প্রথমে তার কাছে কিছু প্রশ্ন করতে হবে। প্রশ্ন করে তার কাছ থেকে আগে বুঝে নিতে হবে যে তার মানসিক অবস্থাটা কী। কথা শুরু করার পরিবেশ ইজি করে নিতে হবে। সে যখন কথা বলা শুরু করবে তখন কাউন্সেলিংয়ের পরিবেশটা পজিটিভ এবং স্বাভাবিক হবে। এরপর হচ্ছে, প্রথমেই মূল উদ্দেশ্যে কথা বলা শুরু করা যাবে না। কাউন্সেলিং করতে গিয়ে সাধারণত অনেকে যে ভুলটা করে সেটা হচ্ছে অন্য
মানে প্রথমে গিয়েই তার সাথে যে প্রসঙ্গে কথা বলার জন্য সে চিন্তা করছে সেটা নিয়েই কথা বলা শুরু করে দেয়। কিন্তু কাউন্সিলিং করতে গিয়ে প্রথমেই মূল উদ্দেশ্যে কথা বলা শুরু করা যাবে না। আগে তার সাথে স্বাভাবিক কথা বলে তার সাইকোলজি, তার মানসিক অবস্থা বুঝতে হবে, তারপরে মূল উদ্দেশ্যে যাইতে হবে পরে। আগে আপনি যদি কাউন্সিলিং করার আগে তার সাথে কথা বলে তার মনোযোগ আকর্ষণ করতে না পারেন, তাহলে সে আপনার কথাগুলো গ্রহণ করবে না। তাই মনোযোগ দিয়ে আগে তার কথা শুনতে হবে। আপনি যদি তাকে মনোযোগী করতে চান, তাহলে আপনাকে আগে মনোযোগী হতে হবে তার কথায়। আপনি যদি চান আপনার কথায় সে মনোযোগী হোক বা আপনার কথা সে মনোযোগ দিয়ে শুনুক, তাহলে আগে তার কথা প্রথমে আপনাকে মনোযোগ দিয়ে শুনতে হবে। তাহলেই কিন্তু সে আপনার কথা মনোযোগ দিয়ে শুনবে। তার মানে মূল উদ্দেশ্য হচ্ছে কাউন্সিলিং শুরু করার আগে তার সাথে একটা ভালো রিলেশন তৈরি করে নিতে হবে, একটা ভালো সম্পর্ক তৈরি করে নিতে হবে। তাহলেই কিন্তু সে মনোযোগ দিয়ে আপনার কথা শুনবে। এখন সম্পর্ক তৈরি করার রহস্য হচ্ছে, আপনি যখন তার কথা মনোযোগ দিয়ে শুনবেন, তখন সে কিন্তু আপনাকে পছন্দ করবে এবং আপনার কথা মনোযোগ দিয়ে শুনবে। তার মানে আপনার সাথে একটা ভালো সম্পর্ক তৈরি হবে। তাহলে সম্পর্ক তৈরি হওয়ার মূল কথা হচ্ছে যে তার কথা মনোযোগ দিয়ে শুনতে হবে। শুনলেই একটা ভালো সম্পর্ক তৈরি হবে। ভালো সম্পর্ক তৈরি করার কৌশল হলো আলোচনার মধ্যে তাকে প্রশংসা করার একটি মোমেন্ট খুঁজে বের করা এবং সঠিক সময়ে প্রশংসা করা। তার মানে আলোচনার মধ্যে তার কাছে প্রশ্ন করতে হবে এবং তাকে একটা প্রশংসা করতে হবে তার কথার মধ্যে, তার আলোচনার মধ্যে। যখনই আপনি প্রশংসা করতে পারবেন, তখনই কিন্তু সে আপনার কথা মনোযোগ দিয়ে শুনবে। কারণ মানুষ প্রশংসা শুনতে ভালোবাসে এবং পছন্দ করে। এখন আসেন, কাউন্সিলিংয়ে বসে আপনাকে আগে তার মাইন্ডসেট বুঝতে হবে। ফাইন্ড আউট অফ মাইন্ডসেট। সে কোন মাইন্ডসেটে আছে আগে সেটা আপনাকে আবিষ্কার করতে হবে। আপনি যতক্ষণ পর্যন্ত তার মাইন্ডসেট বুঝতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনি তাকে যে বিষয়ে কাউন্সিলিং করতে চাচ্ছেন সেই বিষয়ে তাকে মাইন্ডসেট করতে পারবেন না। তাই আগে তার মাইন্ডসেট বুঝতে হবে আপনাকে। এরপরে কাউন্সিলিং শুরু করার আগে তার তার জীবনযাপন কিভাবে চলছে, সে কি করছে, তার জীবনযাপন কিভাবে চলছে, এই বিষয়গুলো আগে আপনাকে জেনে নিতে হবে। আপনি গিয়েই যদি প্রসঙ্গ ধরে কথা বলা শুরু করেন, তাহলে কিন্তু হবে না। আগে তার জীবনযাপন সম্পর্কে আপনাকে জানতে হবে, তার জীবন কিভাবে চলছে, বর্তমান সে কী করছে, এই বিষয়গুলো আপনাকে জেনে নিতে হবে। কাজের ক্ষেত্রে তার কোনো অভিযোগ আছে কিনা, আমাদের এই কাজটা করতে গিয়ে তার কোনো অভিযোগ আছে কিনা, কোনো প্রশ্ন আছে কিনা, প্রোডাক্ট বা অন্য কোনো বিষয়ে কোনো কমপ্লেইন আছে কিনা তা জিজ্ঞেস করতে হবে। যদি তার ভেতরে কোনো কমপ্লেইন থাকে, অভিযোগ থাকে, কোনো প্রশ্ন থাকে, তার মানে তার ভেতরে যদি কোনো সংশয় থাকে, তাহলে কিন্তু সে আপনার কাউন্সিলিং রিসিভ করবে না যতক্ষণ পর্যন্ত ওই বিষয়ে সমাধান না হবে। তাই তার ভেতরে কোনো সংশয়, সন্দেহ, প্রশ্ন, অভিযোগ আছে কিনা সেটা আপনাকে আগে ফাইন্ড আউট করতে হবে এবং বুঝে বের করতে হবে প্রশ্নের মাধ্যমে। এরপরে আমাদের কাজ বাদে সে অন্য কোনো কাজ নিয়ে আগ্রহী কিনা তা ফাইন্ড আউট করতে হবে। আগে আপনাকে জানতে হবে যে আমরা যে কাজটা করছি এই কাজটা বাদে সে অন্য কোনো কাজ নিয়ে বেশি আগ্রহী কিনা। কারণ নেটওয়ার্ক মার্কেটিং যখন কোনো ব্যক্তি বুঝতে পারে এবং এর কনসেপ্টটা রিয়ালাইজ করতে পারে, তখন সে সর্বোচ্চ ফোকাস এটার উপরে দেয়। তো যদি কোনো মানুষ এটার উপরে ফোকাস না দিয়ে অন্য কোনো বিষয়ের উপরে ফোকাস দেয়, তাহলে বুঝতে হবে তার মাইন্ডসেট হয়নি। সুতরাং সে অন্য কোনো কাজ নিয়ে আগ্রহী কিনা না জানতে পারলে আপনি তাকে কখনোই মাইন্ডসেট করতে পারবেন না। এরপরে আমাদের এই কাজ সম্পর্কে তার অনুভূতি কী। যখনই অন্য কোনো বিষয়ে সে আগ্রহী হবে, তাহলে বুঝতে হবে আমাদের এই কাজ সম্পর্কে তার অনুভূতি পরিষ্কার না, ক্লিয়ার না। তাই আমাদের এই কাজ সম্পর্কে তার অনুভূতি আপনাকে ভালো করে জেনে নিতে হবে। তার মানে অন্য কোনো কাজ নিয়ে যদি সে আগ্রহী থাকে, তাহলে তার প্ল্যান হচ্ছে বি অপশন আছে। অর্থাৎ যদি কেউ ডিরেক্ট সেলিং করে, তাহলে ডিরেক্ট সেলিং হচ্ছে প্ল্যান এ, এবং সে অন্য কোনো কাজ যদি করে তাহলে সেটা হচ্ছে প্ল্যান বি। তাহলে প্ল্যান এ থেকে প্ল্যান বিতে যদি তার মনোযোগ বেশি থাকে,
তাহলে সে এটাকে ফোকাস করবে না এবং এটা নিয়ে তার কোনো প্ল্যানিং তৈরি হবে না। তাই প্ল্যান বি ক্লোজ করা এবং প্ল্যান এতে ফোকাস তৈরি করার ক্ষেত্রে হেল্প করা। আপনি যখন তার প্ল্যান বি কোনো অপশন আছে কি না না জানতে পারেন, তাহলে আপনি কিভাবে প্ল্যান বি ক্লোজ করবেন, এবং প্ল্যান বি সম্পর্কে যদি না জানা থাকে তাহলে আপনি প্ল্যান এতে ফোকাস তৈরি করার ব্যাপারে আপনি লজিকগুলো কিভাবে দেবেন। তাই আপনাকে আগে প্ল্যান বি সম্পর্কে ভালো করে জেনে নিতে হবে, তার মধ্যে কোনো অপশন আছে কিনা, সে অন্য কোনো বিষয় নিয়ে ভাবছে কিনা। এখন আসেন তার ব্যক্তিগত কোনো প্ল্যান বা আইডিয়া আছে কিনা। আমাদের এই কাজ সম্পর্কে তার নিজস্ব কোনো আইডিয়া বা প্ল্যান আছে কিনা। আপনি তাকে একভাবে কাজ করতে বলছেন, কিন্তু সে নতুন একটা আইডিয়া তৈরি করে কাজটা করতে চাচ্ছে। যে যদি ওই আইডিয়াটা ভুল হয় তাহলে সে তো কখনোই সাকসেস হতে পারবে না। তাই আগে তার আইডিয়াগুলো আপনাকে জেনে নিতে হবে, সে কীভাবে কাজটা করতে চাচ্ছে, সে কীভাবে কাজটা করার ব্যাপারে স্বাচ্ছন্দ্য বোধ করে। যখনই আপনি বুঝতে পারবেন তার সে আইডিয়াগুলা ভুল, তখনই কিন্তু আপনি সঠিক আইডিয়াটা বা পরামর্শটা দিতে পারবেন। কিন্তু তার আগে তো আপনাকে জানতে হবে যে সে অন্য কোনো আইডিয়া মনে মনে কল্পনা করে রাখছে কিনা। এবার তার প্ল্যানটি কতটি যুক্তিসঙ্গত তা জানতে হবে। সে যদি কোনো প্ল্যান তৈরি করে থাকে, কোনো আইডিয়া মনে মনে কল্পনা করে থাকে, তাহলে সেটা কতটা যুক্তিসঙ্গত সেটা নিয়ে তার সাথে আলাপ করতে হবে। আপনি বলবেন না যে আপনি ওই প্ল্যানে কাজ করার দরকার নেই, আমি যেটা বলি সেটা শোনেন। এভাবে না বলে আপনি যদি তার প্ল্যানটি যুক্তি দিয়ে আপনি যদি তার প্ল্যানটি কতটা যুক্তিসঙ্গত সেটা তার কাছে জানতে চান, তাহলে সে যখন যুক্তি দিবে তখন সেই যুক্তির এগেনস্টে আপনি যখন যুক্তি দেখাবেন তখন সে বুঝতে পারবে তার ওই আইডিয়াটা ভুল ছিল। কাউন্সিলিংয়ে কোন বিষয়টি নিয়ে আলাপ করতে চান তা আগেই সাজিয়ে নেওয়া। আপনি কাউন্সিলিং করতে যাওয়ার আগে তাকে কোন বিষয়ে আলাপ করতে চান তার সাথে, যে বিষয়ে সে মাইন্ডসেট নাই, যে বিষয়টা সে কনসেপ্টটা ক্লিয়ার না, ওই বিষয়ে তো তাকে মানে কাউন্সিলিং করবেন। তাহলে তার আগে তো আপনাকে জানতে হবে কাউন্সিলিংয়ে কোন বিষয়টি নিয়ে আলাপ করতে চান তা আগেই সাজিয়ে নিতে হবে। তার মানে ওই প্রসপেক্টের সম্পর্কে জানতে হবে যে সে কোন বিষয়ে সমস্যা আছে। সেটা আগের থেকে না জানলে আপনি বিষয়টাও সিলেক্ট করতে পারবেন না। তাই এটাকে আপনার আগেই ফাইন্ড আউট করে নিতে হবে। কাউন্সিলিংয়ের কোনো নির্ধারিত বিষয় আছে কিনা। অনেকে মনে করে যে কাউন্সিলিং মানে নির্ধারিত একটা বিষয় নিয়ে কথা বলতে হয়। আসলে প্রকৃতপক্ষে কাউন্সিলিংয়ের নির্ধারিত কোনো বিষয় বা সাবজেক্ট নাই। কাউন্সিলিংয়ের বিষয় বা সাবজেক্টটা নির্ভর করে ওই প্রসপেক্টের মানসিকতার উপরে। উনি কোন মানসিকতার বা কোন বিষয়ের উপরে ফোকাস, বা কোন বিষয় উনি বোঝে না, বা কোন বিষয় উনি ক্লিয়ার না, সেই বিষয়ের উপরে আপনার কাউন্সিলিংয়ের সাবজেক্ট নির্ভর করে। তার মানে কাউন্সিলিংয়ের কোনো নির্ধারিত সাবজেক্ট থাকে না, এটা প্রসঙ্গভেদে ব্যক্তিভেদে আপনার সাবজেক্ট পরিবর্তন হতে পারে। এখন আসেন কাউন্সিলিং করতে যাওয়ার আগে আপনাকে জানতে হবে যে ডিস্ট্রিবিউটারকে আপনি কাউন্সিলিং করবে সেই ডিস্ট্রিবিউটার নেগেটিভ কিনা। যদি সে নেগেটিভ হয় তাহলে কাউন্সিলিং হবে এক ধরনের, আর যদি সে পজিটিভ হয় তাহলে কাউন্সিলিং হবে আরেক ধরনের। তার মানে কাউন্সিলিংয়ের ধরন পরিবর্তন হয়ে যাবে গেস্টের মেন্টালিটির উপরে। তার মানে পজিটিভ গেস্ট হলে এক ধরনের কাউন্সিলিং, নেগেটিভ গেস্ট হলে আরেক ধরনের কাউন্সিলিং। তাহলে যখনই আপনি আগে বুঝতে হবে যে এই প্রসপেক্ট নেগেটিভ কিনা, তাহলে আপনি এটা বোঝার জন্য আগে তার কাছে কিছু প্রশ্ন করলেই আপনি বুঝতে পারবেন যে সে নেগেটিভ নাকি পজিটিভ। যদি নেগেটিভ হয় তার কাউন্সিলিং একভাবে হবে, আর যদি পজিটিভ হয় তার কাউন্সিলিং আরেকভাবে হবে। ডিস্ট্রিবিউটার যদি পজিটিভ হয় কিন্তু ইনঅ্যাক্টিভ হয়, অনেকে আছে ডিস্ট্রিবিউটার পজিটিভ কিন্তু কাজ করে না, ইনঅ্যাক্টিভ, সক্রিয় নয়। তার মানে কি? তার মানে যে ব্যক্তি পজিটিভ কিন্তু কাজ করে না বা সক্রিয় নয় বা কোনো পরিকল্পনা নেই, অ্যাক্টিভ নয়, তাহলে তার দিয়ে তো কিছু হবে না। তাহলে কাউন্সিলিংয়ের উদ্দেশ্য হলো তাকে অ্যাক্টিভ করা। পজিটিভ থাকার পরেও তার কোনো পরিকল্পনা নেই এবং অ্যাকশান নেই, প্রতিনিয়ত ধারাবাহিকভাবে সে কাজটা করছে না। তার মানে এখানে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে পজিটিভ গেস্টকে অ্যাক্টিভ করার জন্যে কোন কোন জায়গায় কাউন্সিলিং করলে বা কোন কোন বিষয় ব্যাখ্যা করলে সে এই সমস্যাটা সমাধান করে সে ধারাবাহিকতা মেনটেন করবে এবং শিডিউল মেনটেন করে প্রতিনিয়ত কাজটা করে যাবে, এবং সে কনসিস্টেন্সি, ধারাবাহিকতা মেনটেন করবে। তখনই কিন্তু সেই
পজিটিভ প্রসপেক্ট আপনার ডুপ্লিকেশান তৈরি হবে। তাহলে কাউন্সেলিংয়ের উদ্দেশ্য যদি হয় ডুপ্লিকেশান বা সক্রিয় করা, তাহলে তার যে বিষয়গুলো আলাপ করলে সে বিষয়টা ক্লিয়ার হবে, সেটা ক্লিয়ার করা, ফাইন্ড আউট করা। এরপর আসেন, কাউন্সেলিং করতে গিয়ে তার কাছে যেটা বেশি করে জানতে হবে সেটা হচ্ছে তার স্বপ্ন আছে কিনা, স্বপ্ন এবং লক্ষ্যের মধ্যে পার্থক্য বোঝে কিনা। প্রথম কথা হচ্ছে, যাকে আপনি কাউন্সেলিং করবেন তার কোনো স্বপ্ন আছে কিনা, এই কাজটির ব্যাপারে তার কী স্বপ্ন আছে বা স্বপ্ন আছে কিনা। যদি স্বপ্ন না থাকে তাহলে কিন্তু সে কাজটা করবে না বা করতে পারবে না। তার মানে তাকে আগে স্বপ্ন সম্পর্কে জানতে হবে। যদি স্বপ্ন থাকে তো ভালো, আর যদি না থাকে তাহলে তাকে স্বপ্ন সেট করতে হবে। স্বপ্ন সেট করার পরে স্বপ্ন এবং লক্ষ্যের মধ্যে পার্থক্য তাকে পরিষ্কার করতে হবে। অনেকে স্বপ্ন এবং লক্ষ্যের মধ্যে কোনো পার্থক্য করতে পারে না বা পার্থক্য বোঝে না। অনেকে মনে করে যে স্বপ্ন এবং লক্ষ্য একই জিনিস, কিন্তু স্বপ্ন এবং লক্ষ্য একই জিনিস নয়। স্বপ্ন এবং লক্ষ্যের মধ্যে একটা পার্থক্য আছে। যেমন স্বপ্নের কোনো নির্দিষ্ট ডেট বা তারিখ থাকে না, কিন্তু লক্ষ্যের সুনির্দিষ্ট ডেট বা তারিখ থাকে। তো যখনই কোনো ব্যক্তি স্বপ্ন দেখে, যদি তার লক্ষ্য না থাকে তাহলে কিন্তু সে ওই লক্ষ্যে পৌঁছানোর জন্য কোনো পরিকল্পনা করতে পারে না। তাই স্বপ্ন এবং লক্ষ্যের ভিতরে পার্থক্য তাকে আগে পরিষ্কার করে বুঝিয়ে দিতে হবে, তাহলেই কিন্তু সে লক্ষ্য সেট করতে পারবে। এরপর আসেন, সে কনসেপ্ট বা মার্কেটিং প্ল্যান ভালোভাবে বোঝে কি না সেটা আপনাকে জানতে হবে। আপনি তাকে কাউন্সেলিং করবেন কিন্তু সে মার্কেটিং প্ল্যানটাই বোঝে না, সে কনসেপ্টটাই জানে না, তাহলে সে কেন কাজ করবে? না বুঝলে আবার ক্লিয়ার করে দিতে হবে, প্রয়োজনে আবার মার্কেটিং প্ল্যানটি নিয়ে তার সাথে আলাপ করতে হবে। এরপরে হচ্ছে, তার মধ্যে কোনো ভুল আইডিয়া আছে কি না সেটা জানতে হবে, থাকলে সেটা ক্লিয়ার করে দিতে হবে। অনেকে কিছু ভুল আইডিয়া নিয়ে কাজটা করে এবং মনে মনে কল্পনা করে রাখে, যে আইডিয়াগুলোর কারণে সে পরবর্তীতে যখন সঠিক সময় সঠিক রেজাল্ট না আসে তখন সে হতাশ হয় এবং হাল ছেড়ে দেয়। তাই তার মধ্যে যদি কোনো ভুল আইডিয়া থাকে সেটা আপনাকে ফাইন্ড আউট করে বের করে নিতে হবে। সে তার টিমের সাথে বা ডিস্ট্রিবিউটারদের সাথে কি আচরণ করবে তা বলে দিতে হবে। অনেকে আছে কাজটা করার সময় ডিস্ট্রিবিউটারদের সাথে বা ড্রিম লাইনের সাথে কীভাবে আচরণ করতে হয়, কী কথা বলতে হয়, এই বিষয়গুলো কিন্তু সবাই বোঝে না। তো কাউন্সেলিংয়ের উদ্দেশ্য হচ্ছে সে তার টিমের ডিস্ট্রিবিউটারদের সাথে কীভাবে আচরণ করবে, কী অ্যাটিটিউড করবে, সেগুলো তার সাথে আলাপ করে তাকে বুঝিয়ে দিতে হবে। কাউন্সেলিংয়ের মোটামুটি সব বিষয়গুলো যখন পরিষ্কার হয়ে যাবে, সে যখন পজিটিভ হয়ে যাবে, তখন তাকে 5টি প্রশ্নের সমাধান করে দিতে হবে। এই 5টি প্রশ্নের যদি সমাধান করে দেওয়া যায় তাহলে একজন ব্যক্তি কাজটা শুরু করে। 1 নম্বর হচ্ছে, তাকে প্রশ্ন করেন যে আমি কোথায় আছি, আমি কোথায় আছি। 2 নম্বর প্রশ্ন হচ্ছে আমি কোথায় যাব। 3 নম্বর প্রশ্ন হচ্ছে আমি কবে যাব। 4 নম্বর প্রশ্ন হচ্ছে আমি কেন যাব। আর 5 নম্বর প্রশ্ন হচ্ছে আমি কিভাবে যাব। এই 5টি প্রশ্নের উত্তর যদি আপনি পরিষ্কার করে দিতে পারেন তাহলে কিন্তু সে পরিপূর্ণভাবে কাজটি শুরু করবে। প্ল্যান তৈরি করে দেওয়া, গোল সেট করে দেওয়া। তার মানে কাউন্সেলিংয়ের উদ্দেশ্য হচ্ছে তাকে একটা প্ল্যান তৈরি করে দিতে হবে এবং তাকে গোল সেট করে দিতে হবে, লক্ষ্য নির্ধারণ করে দিতে হবে। কাউন্সেলিংয়ের মূল উদ্দেশ্য হবে এটাই। যখন আপনি তাকে একটা পরিকল্পনা করে দিতে পারবেন এবং গোল সেট করে দিতে পারবেন এবং সেই পরিকল্পনা অনুযায়ী যদি সে তার কাউন্সেলিং ক্লিয়ার হয়, মাইন্ডসেট হয়, তাহলে সে কাজটা করবে এবং সে ওই লক্ষ্যে পৌঁছাবে। এরপর আসেন, কাউন্সেলিংয়ের আরও একটি উদ্দেশ্য হচ্ছে ট্রেনিংয়ের গুরুত্ব বুঝিয়ে দেওয়া এবং ট্রেনিং করার মানসিকতা তৈরি করে দেওয়া। যদি কোনো ডিস্ট্রিবিউটার ধারাবাহিকভাবে ট্রেনিং না করে তাহলে কিন্তু সে কাজটা করতে পারে না। এই জন্যে কাউন্সেলিংয়ের মূল উদ্দেশ্য হলো যে কোনো একটা বিষয় বুঝিয়ে দিয়ে সে কাজটা শুরু করবে, বিষয়টা এরকম না। সে কাজটা করতে থাকবে এবং প্রতিনিয়ত ট্রেনিং করতে থাকবে। প্রতি সপ্তাহে একটা ট্রেনিংয়ে সে অ্যাটেন্ড করবে। ট্রেনিংয়ের গুরুত্ব বুঝিয়ে দিতে হবে এবং ট্রেনিং করার মানসিকতা তৈরি করে দিতে হবে। আপনি যদি তাকে ট্রেনিং করার মানসিকতা বুঝিয়ে দিতে না পারেন তাহলে সে কিন্তু ট্রেনিং করবে না। এখন ট্রেনিংয়ের মানসিকতা বোঝানোর জন্য আপনাকে কিছু বিষয় জানতে হবে।
যেটা আপনি পরবর্তীতে জেনে নিতে পারবেন। ট্রেনিংয়ের গুরুত্ব কী, ট্রেনিং কেন করতে হবে, ট্রেনিং করলে কি হয়, ট্রেনিং না করলে কি হয়, এই বিষয়গুলো ব্যাখ্যা করতে হবে, তাহলেই কিন্তু সে ট্রেনিংয়ের গুরুত্ব বুঝতে পারবে। সপ্তাহে 2 দিন অফিসে আসার মানসিকতা তৈরি করে দেয়া। যদি কোনো ডিস্ট্রিবিউটর সপ্তাহে 2 দিন অফিসে না আসে, তাহলে কিন্তু সে কাজটা ধারাবাহিকভাবে করতে পারে না, কারণ সে প্রতিনিয়ত নতুন নতুন আপডেট মেসেজ জানতে পারে না। তাই কাউন্সিলিংয়ের আরেকটি উদ্দেশ্য হচ্ছে তাকে সপ্তাহে 2 দিন যেন সে অফিসে আসে, এই ব্যাপারে তার মানসিক মানে মাইন্ডসেট তৈরি করে দিতে হবে। অনেকে আছে মনে করতে পারে যে না না, সপ্তাহে আমি 2 দিন অফিসে কেন যাব, আমার সময় নাই, আমার খরচ হয়ে যায়, এই নানান ধরনের কথা বলবে। এই প্রত্যেকটি কথা বা আহ, আহ, অভিযোগকে খণ্ডন করে দিতে হবে, এবং কিভাবে খণ্ডন করবেন সেটাও কিন্তু আপনাকে জানতে হবে। তাই কাউন্সিলিংয়ের অনেক বিষয় আপনাকেও জানতে হবে যে কীভাবে আবার এগুলোর সলিউশন করতে হয়। এরপর আসেন কিছু ইনভেস্ট করার মেন্টালিটি তৈরি করা। অনেকে আছে কাজটা করে কিন্তু কোনো ইনভেস্ট করতে চায় না, তো তাকে কিন্তু ইনভেস্ট করার মেন্টালিটি তৈরি করতে হবে। যেমন যাতায়াত খরচ, পোশাক, আত্ম উন্নয়ন, যেমন ট্রেনিং, এই বিষয়গুলোর কিছু খরচ হবে, ইনভেস্ট হবে। এই বিষয়ে যদি আপনি কাউন্সিলিং না করে দেন, তাহলে কিন্তু সে এই বিষয়ে ক্লিয়ার হবে না। এই জন্যে আপনার কিছু খরচ বা ইনভেস্ট করার মেন্টালিটি তৈরি করাটাও কাউন্সিলিংয়ের একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট। মিটিংয়ের গুরুত্ব বুঝিয়ে মিটিং করার মানসিকতা তৈরি করে দেয়া, ভার্চুয়াল এবং ফিজিক্যাল। যদি কোনো ডিস্ট্রিবিউটার মিটিংয়ের গুরুত্ব না বোঝে, তাহলে কিন্তু তার দ্বারা কাজ হবে না। তাই কাউন্সিলিং করার মানে হচ্ছে তাকে মিটিংয়ের গুরুত্ব বোঝানো, এবং আপনার সেটা ভার্চুয়াল হোক বা ফিজিক্যাল হোক, মিটিং যদি সে অ্যাটেন্ড না করে, তাহলে কিন্তু সে কাজটা ধারাবাহিকভাবে করতে পারবে না। তাই কাউন্সিলিংয়ের উদ্দেশ্য হচ্ছে মিটিংয়ের গুরুত্ব তাকে বোঝানো। ট্রেনিং মিটিংয়ের গুরুত্ব না বুঝলে সে কাজটা করতে পারবে না। এবং সাপ্তাহিক টাইম শিডিউলের গুরুত্ব বুঝিয়ে টাইম শিডিউল তৈরি করে দেওয়া। যখন কোনো ব্যক্তি টাইম মেনটেন করে না, শিডিউল মাফিক কাজ করে না, তাহলে তার কাজের রেজাল্ট আসে না। তাহলে কাউন্সিলিংয়ে তার টাইম শিডিউলের গুরুত্ব বোঝাতে হবে এবং টাইম শিডিউল করে দিতে হবে। কীভাবে শিডিউল করতে হয় অনেকে সেটাও জানে না, তাহলে এটা পরিষ্কার করে বুঝিয়ে দিতে হবে। তার কাছ থেকে একটা ডেট বা শিডিউল নিতে হবে। আপনি যখন তাকে নিয়ে কাজ করবেন, তখন কাউন্সিলিংয়ে গিয়ে তার কাছ থেকে একটা শিডিউল বা একটা ডেট নিতে হবে যে আপনার সাথে আমি সপ্তাহে একদিন অমুক সময় কাজ করব। এইভাবে একটা শিডিউল নিয়ে তার সাথে কাজটা করতে হবে। প্রোগ্রাম বাস্তবায়ন কিভাবে করতে হয়, কোথায় কোথায় সতর্ক থাকতে হয় তা বলে দেওয়া। একটা প্রোগ্রাম কীভাবে বাস্তবায়ন করতে হয় এবং কোথায় সতর্ক থাকতে হয়, এই বিষয়গুলো কাউন্সিলিংয়ের মাধ্যমেই কিন্তু ক্লিয়ার করতে হয়। তার মানে কাউন্সিলিংয়ের উদ্দেশ্য হচ্ছে সে কীভাবে প্রোগ্রাম বাস্তবায়ন করবে, সে ক্যাম্পেইন হোক, উঠান বৈঠক হোক, মিটিং হোক, যে কোনো প্রোগ্রাম অর্গানাইজ করাটাও তাকে ধারণা দিতে হবে। প্রসপেক্টের সাথে কি বলতে হবে এবং কি বলা যাবে না তা বলে দেয়া। একটা প্রসপেক্টের সাথে একজন ডিস্ট্রিবিউটর কী কথা বলবে এবং কী কথা বলবে না, এই বিষয়গুলো কিন্তু কাউন্সিলিংয়ে আগে থেকে তাকে সতর্ক করে দিতে হবে বা জানিয়ে দিতে হবে। এই প্রত্যেকটা বিষয় কিন্তু কাউন্সিলিংয়ের পার্ট বা সাবজেক্ট। তাহলে কাউন্সিলিংয়ের মূল উদ্দেশ্য হচ্ছে বিশ্বাস তৈরি করে দেওয়া, তার ভিতরে স্বপ্ন তৈরি করে দেওয়া, তার প্রোঅ্যাক্টিভ অ্যাটিটিউড তৈরি করে দেওয়া এবং প্ল্যানিং বা পরিকল্পনা তৈরি করে দেওয়া। আপনি যদি এগুলো করে দিতে চান, তাহলে আপনার মধ্যে থাকতে হবে আগে বিশ্বাস, স্বপ্ন, প্রোঅ্যাক্টিভ অ্যাটিটিউড, পরিকল্পনা। আপনার মধ্যে যদি কাউন্সিলিং করতে যাওয়ার আগে নিজের মধ্যে এইগুলো তৈরি করে নিতে হবে, তাহলেই কিন্তু আর একজন ব্যক্তিকে আপনি এইগুলো তৈরি করে দিতে পারবেন। কাউন্সিলিং এবং কাউন্সিলিং করার সময় যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে তা হচ্ছে আপনার ড্রেস, আপনার বডি ল্যাঙ্গুয়েজ, আপনার আই কন্ট্যাক্ট, ওয়ার্ড, থ্রো, সাউন্ড। আপনি কিভাবে শব্দগুলা বলছেন তার সাউন্ড সে পরিষ্কার বুঝতেছে কিনা, আপনার আই কন্ট্যাক্ট ঠিক আছে কিনা, তার চোখের দিকে তাকিয়ে কথা বলতে হবে, আপনার বডি ল্যাঙ্গুয়েজ পজিটিভ থাকতে হবে এবং ড্রেস থাকতে হবে প্রফেশনাল। এই বিষয়গুলো পরিষ্কার না থাকলে কিন্তু কাউন্সিলিং আপনার 100% রেজাল্ট আসবে না।
কাউন্সিলিংয়ের মূল উদ্দেশ্য তাকে ইনফ্লুয়েন্স করা বা প্রভাবিত করা। আপনার মধ্যে থাকতে হবে, যদি আপনি তাকে প্রভাবিত করতে চান তাহলে আপনার মধ্যে থাকতে হবে এই জিনিসগুলা। আপনার একটি সঠিক চরিত্র থাকতে হবে, একটা ভিশন থাকতে হবে, একটা স্বপ্ন থাকতে হবে, কনফিডেন্স থাকতে হবে, মানে আত্মবিশ্বাস থাকতে হবে, আপনার মধ্যে সাহস থাকতে হবে, এবং এগুলা বিশ্বাস থেকে আসবে। সুতরাং আপনার মধ্যে 100% বিলিভ থাকতে হবে, বিশ্বাস থাকতে হবে, কমিটমেন্ট থাকতে হবে, মানে প্রতিজ্ঞাবদ্ধ থাকতে হবে, আপনার একটা দৃঢ় প্রতিজ্ঞা থাকতে হবে, এবং উপকার করার মানসিকতা বা ধৈর্য থাকতে হবে। আপনার অন্যকে হেল্প করা বা অন্যকে উপকার করার মানসিকতা থাকতে হবে, এবং সেটা করার জন্য আপনার মধ্যে প্রচণ্ড ধৈর্য থাকতে হবে। এই জিনিসগুলো যদি না থাকে তাহলে আপনার কাউন্সিলিং রিসিভ করবে না বা আপনার কাউন্সিলিং কাজে লাগবে না। তাই কাউন্সিলিংয়ের মূল উদ্দেশ্য যদি হয় অন্যকে ইনফ্লুয়েন্স করা, তাহলে আপনার মধ্যে থাকতে হবে এই গুণগুলা। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা জানাচ্ছি। আজকের এই কাউন্সিলিং প্রোগ্রাম থেকে সবাই উপকৃত হবেন এই আশাবাদ ব্যক্ত করে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।